আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমি ফরহাদউদ্দিন আহমেদ বি অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট আপনাদের সাথে আজকে আছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনায়। আশা করি সাথেই থাকবেন। আজকের আলোচনার বিষয় অর্থঋণ আদালত আইন 2003-এর কিছু খুঁটিনাটি বিষয় আছে, প্রারম্ভিক বিষয়, এটা নিয়ে আলোচনা করব। আশা করি আপনাদের উপকারে আসবে। চলুন শুরু করা যাক আজকের আলোচনা। অর্থঋণ আদালত আইন 2003 যখন প্রণয়ন করা হয়, আসলে এখানে যারা ঋণ গ্রহীতা এবং ঋণদাতা, ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান, এদের মাঝে একটা ব্যালেন্সিং অবস্থা বজায় রাখার স্বার্থে, অর্থাৎ খেলাপি ঋণ বা যারা ঋণ গ্রহীতা তাদের কাছ থেকে যেই পাওনা যেই টাকা আছে সেটা রিকভারি করার দিকে বেশি কিন্তু এমফাসাইজ করা হয়েছে। যদিও আইনে বিষয় কিছু কিছু বিষয় আছে ঋণ গ্রহীতাদের বা বড়োয়ারদের পক্ষে, আবার কিছু আছে একেবারেই স্ট্রেট ফরওয়ার্ড দেখা যাচ্ছে যে ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের পক্ষে। যাও হোক, এখন যেহেতু এটা একটা আইন, অনেক পরীক্ষা নিরীক্ষা করে স্টেক হোল্ডারদের মতামত নিয়ে এই আইনটা করা হয়েছে। যদিও এই আইন নিয়ে অনেকের আলোচনা সমালোচনা রয়েছে। ব্যাংকিং এবং নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানের যে অনাদায়ী ঋণ আছে সেটা আদায়ের মামলা করার জন্য আগেও একটি আইন ছিল। আমরা জানি যে আইনটা অর্থঋণ আইন 1990 নামে পরিচিত ছিল। আইনের মাধ্যমেই কিন্তু আবার সর্বপ্রথম অর্থঋণ আদালত নামে একটা বিশেষ আদালত প্রতিষ্ঠা হয়। এটা একটা যেহেতু বিশেষ আইন এবং একটা বিশেষ আদালত প্রতিষ্ঠা হয়, এখানে এই আদালতের বিচারক কারা হবেন সেটাও কিন্তু এই আইনে সুনির্দিষ্ট করে দেওয়া হয়েছে যে যুগ্ম দায়রা জজ আদালত এটার বিচার করবে, অর্থাৎ জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ এটার বিচার করবে অর্থঋণ আদালত আইনের। তো 2090 সালে দীর্ঘ পথ পরিক্রমার পর আমরা যদি একটু পটভূমিতা বলি, 1990 সালের অর্থঋণ আদালত যে আইন সেটা সংশোধিত হয়। সংশোধিত হওয়ার পরে কিছু অংশ সংহত এবং রহিত করে 2003 সালে কিন্তু বর্তমান অর্থঋণ যে আদালত আইনটা আছে সেটা প্রণীত হয়। 2003 সালের যে অর্থঋণ আদালত আইন রয়েছে সেই আইনের মোট কিন্তু 60টি ধারা আছে এবং অনেকগুলো উপধারা রয়েছে। তো এই আইনের প্রথম ভাগে 3টি ধারা রয়েছে, দ্বিতীয় ভাগে আছে 2টি ধারা এবং 12টি উপধারা রয়েছে। আর যদি আমরা দেখতে যাই, দ্বিতীয় ভাগে অর্থঋণ আদালত প্রতিষ্ঠা সংক্রান্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে, এস্টাবলিশমেন্ট অফ অর্থঋণ আদালত। আর মূলত এই ভাগে অর্থাৎ সেকেন্ড যে চ্যাপ্টার, সেই চ্যাপ্টারে আদালতের এখতিয়ার অর্থাৎ জুরিসডিকশন পাওয়ার সম্পর্কে ডিটেইল আলোচনা রয়েছে প্রিয় দর্শক। তো আমি যেটা বলতে চাচ্ছি, এখানে উল্লেখ করা প্রয়োজন যে মামলা দায়ের আদালতের রীতি এবং কার্যপদ্ধতি সম্পর্কে অর্থঋণ আদালত 2003-এর 4th যে চ্যাপ্টার আছে সেখানে বিস্তারিত কিন্তু বিধান রয়েছে। কোন কোন পদ্ধতিতে আদালতে মামলা দায়ের করতে হবে এবং বিচারিক প্রক্রিয়া কেমন হবে, কার্যপদ্ধতি কেমন হবে, সেই ব্যাপারে এখানে বিশদভাবে আলোচনা রয়েছে। আর যদিও এই চ্যাপ্টারে 15টি ধারাসহ 60টি উপধারা রয়েছে, আমরা জানি যে এই আইনের 5ম ভাগে এডিআরের বিশেষ বিশেষ বিধান রয়েছে, যেখানে একটি ধারা বিলুপ্ত করা হয়েছে এবং আরও 5টি ধারা রয়েছে। এবং আমরা এটাও জানি যে 17টি উপধারা রয়েছে ওখানে। এই আইনের 6ষ্ঠ ভাগে আমরা যদি একটু লক্ষ্য করি প্রিয় দর্শক, দেখতে পাওয়া যায় যে 14টি ধারা রয়েছে অর্থাৎ সেকশন রয়েছে এবং 51টি উপধারা রয়েছে, যেগুলো বিস্তারিতভাবে কিন্তু জারি মোকদ্দমা সংক্রান্ত বিষয়ে বিধান রাখা হয়েছে এবং এই বিষয়ে কিন্তু আইনটা ওখানে আইনের সুস্পষ্ট দিক নির্দেশনা রয়েছে। এই আইনের অধীনে আদালত কর্তৃক কোনো মোকদ্দমায় যদি প্রচারিত আদেশ এবং রায়ের বিরুদ্ধে আপিল ও রিভিশনের বিস্তারিত আলোচনা করা হয়েছে 7ম ভাগে অর্থাৎ চ্যাপ্টার 7-এর 6টি ধারায় এবং 15টি উপধারায় মিলিয়ে কিন্তু এই আইনের আপিল এবং রিভিশনের সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে প্রিয় দর্শক। তো আরেকটি বিষয় এখানে উল্লেখ করা প্রয়োজন যে উপরে উল্লেখিত যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো ছাড়াও অন্যান্য প্রয়োজনীয় বিষয় নিয়ে
এই আইনের 8ম ভাগে অর্থাৎ চ্যাপ্টার 8-এ 16টি ধারা এবং 26টি উপধারায় মানে ডিটেইল আলোচনা করা হয়েছে। টোটাল মানে অর্থ ঋণ আদালত 2003-এ প্রিয় দর্শক আমরা যেটা দেখতে পাই বা আমরা যেটা জানি যে মামলার আদালত প্রতিষ্ঠা থেকে আরম্ভ করে মামলার প্লিডিং থেকে আরম্ভ করে মামলার একদম ডিভিশন পর্যন্ত এবং কোন কোন বিধান আছে কার্যপদ্ধতি সম্পর্কে ডিটেইল ডিক্রি এক্সিকিউশন কেস এবং অকশন কখন দিতে পারবে কোনো প্রপার্টি বা কখন সেটেলমেন্ট কনফারেন্স করতে পারবে, কখন অল্টারনেটিভ ডিসপিউট রেজলিউশন করার বিধান আছে, এই সমস্ত সকল খুঁটিনাটি বিষয় কিন্তু অর্থ ঋণ আদালত 2003-এ সুস্পষ্টভাবে আছে। তারপরেও অনেক স্টেক হোল্ডাররা মনে করছেন, জুরিস্টরা মনে করছেন যে এই আইনটি অধিকতর সংশোধন করে মানে উভয় পক্ষের যাতে কনভিনিয়েন্ট পজিশনে আসে সেরকম কিছু বিধান করার কথা কিন্তু অনেকেই বলে থাকেন। সেটা আমরা আমাদের প্র্যাকটিসেও দেখছি যে এগুলো কিছু কিছু ক্ষেত্রে কিন্তু কিছু কিছু জিনিস অ্যামেন্ডমেন্ট করা সময়ের সাথে সাথে প্রয়োজন হয়ে যায়। যদিও সেটা অ্যামেন্ডমেন্ট হয়েছে 2000 নতুন করে আইন প্রণীত হয়েছে 90 সালের আইনটাকে কিছুটা রহিত করে এটাকে অ্যামেন্ডমেন্ট করে 2003 সালে কিন্তু হয়েছে। তো এই ছিল অর্থ ঋণ আদালত সংক্রান্ত বিষয়ে মোটামুটি আজকের আলোচনা প্রিয় দর্শক। তো অর্থ ঋণ সংক্রান্ত বিষয়ে আপনারা যদি ডিটেইল আরও জানতে চান তাহলে আমাদের সাথেই থাকুন। আশা করি পরবর্তী আলোচনাগুলোতে আপনারা অর্থ ঋণ আদালত এবং অর্থ ঋণ সংক্রান্ত মোকদ্দমা, তারপর যদি অকশন হয়ে যায় কোনো অর্থাৎ নিলামে দিয়ে দেয় কোনো প্রপার্টি এবং সেটা যদি নিলামে সেলও হয়ে যায়, সেল ডিডও হয়ে যায়, আপনার সম্পত্তি যদি বিক্রিও করে ফেলে এবং আপনার কাছ থেকে যদি ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান অতিরিক্ত অর্থ দাবি করে, যদি আপনি টাকা পয়সা জমা দিয়েছেন সব কিছু তারপরেও আপনার কাছে অতিরিক্ত অর্থ দাবি করে অনেক বেশি ইন্টারেস্ট দাবি করছে এবং আপনাকে ব্যাংক স্টেটমেন্ট দিচ্ছে না, আপনি যে টাকা পয়সা জমা দিয়েছেন এই সংক্রান্ত কোনো ডকুমেন্ট আপনাকে দিচ্ছে না, সহযোগিতা করছে না, আপনার দেখা যাচ্ছে যে আপনার রেসিডেন্সে অথবা অফিসে গিয়ে থার্ড পার্টি যারা আছে থার্ড পার্টি রিকভারি টিম সময় হেয় প্রতিপন্ন করছে, যেটা আইনে সুনির্ধারিত নেই, এই ধরনের কোনো কিছু করার এখতিয়ার নেই, সেসব বিষয় আছে। কখনো কখনো দেখা যায় ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানসমূহ সিকিউরিটি চেক হিসাবে ব্ল্যাঙ্ক চেক স্বাক্ষর করে নিয়ে যায়, যেটা আপনারা অনেকেই দিয়ে থাকেন। কিন্তু 2017 সালে বাংলাদেশ ব্যাংকের একটা পরিপত্র আছে, সার্কুলার আছে, সেখানে সুস্পষ্ট বলা আছে যে ব্ল্যাঙ্ক চেক রাখা যাবে না। যদি চেক রাখতেই হয় তাহলে সেই ক্ষেত্রে যে অ্যাডভান্স অগ্রিম চেক নেওয়া যাবে কিন্তু সেটা ফিল আপ করে যে ইনস্টলমেন্ট আছে ভবিষ্যতের সেটা পোস্ট ডেটেড চেক নেওয়া যাবে, কিন্তু কোনো ফাঁকা চেক নেওয়া যাবে না, সেই বিধান কিন্তু রয়েছে। কিন্তু অনেক ব্যাংকগুলো সেগুলো কমপ্লাই করছে না, এটাও আমরা দেখছি। আর যেমনটা দেখছি পাশাপাশি আবার এটাও দেখছি যারা আছেন যে ঋণ গ্রহীতা যারা আছেন তারাও কেউ জেনে অথবা কেউ না জেনে এই ভুলটা করে থাকেন। পরবর্তীতে যেটা হয় যখন কোনো একটা ব্যাকওয়ার্ড সিচুয়েশনে বড়োয়াররা পড়ে যান তখন কিন্তু ব্যাংক অনেক সময়ই আপনার পিছন থেকে সরে যায়, সাপোর্ট দিয়ে আবার পরবর্তীতে আপনাকে যে পুনরায় ব্যবসা শুরু করবেন রিজিউম করে আবার নতুন করে তাদের আপনার ব্যবসার অবকাঠামো দাঁড় করাবেন, ব্যবসা আবার ফুল সুইং চলবে, অপারেটিং একটা পর্যায়ে যাবে, সেই পর্যন্ত সুযোগ কিন্তু অনেককে দেয় না। যদি মর্গেজ প্রপার্টি থাকে তাহলে সেটা বিক্রি করার জন্য ওনারা বিভিন্ন রকম পদ্ধতি অবলম্বন করে, আবার অনেক সময় দেখা যাচ্ছে যদি মর্গেজ প্রপার্টির ভ্যালুয়েশন যদি কম হয় যেই লোন অ্যামাউন্ট নিয়েছেন অথবা যদি ইন্টারেস্ট ইনকার করে যদি এর চেয়ে বেশি হয়ে যায় তাহলে ওনারা যেই পদ্ধতি অবলম্বন করে ধরাশায়ী করার জন্য খুব দ্রুত ক্লায়েন্টকে বা বড়োয়ারকে যেটা করে থাকে সেটা হচ্ছে যে যেই ব্ল্যাঙ্ক চেকগুলো দেওয়া হয় সেই ফাঁকা চেকগুলোতে বড় অ্যামাউন্ট লিখে এটা এমনভাবে ব্যাংকে উপস্থাপন করা হয় যেন আপনি লিখেই দিয়েছিলেন, আসলে কিন্তু অনেক বড়োয়ার সেটা লিখে জমা দেয় না, ফাঁকা রেখে স্বাক্ষর করে দিয়ে দেয়। তো এই চেকগুলো দিয়ে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্টে আবার মামলা হয়, 138-এর মামলাগুলো করে ফেলে, আবার এদিকে অর্থ ঋণের মামলা করে, অর্থাৎ উভয় সংকটে পড়ে যায় বড়োয়াররা। এমনও হয়েছে যে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্টের মামলায় জাজমেন্ট হয়ে গিয়েছে, এই জাজমেন্ট হওয়ার পরবর্তী যে কার্যক্রম আছে কার্যক্রমগুলো 386 প্যানাল কোডের দেখা যাচ্ছে যে আপনার সিআরপিসি 386-এ সেকশন অনুসারে দেখা যাচ্ছে যে এটা আবার স্টেপ নিচ্ছে প্রপার্টি অ্যাটাচমেন্ট করে অকশানে দেওয়ার জন্য, আবার এই দিক দিয়ে দেখা যাচ্ছে সে জেলেও যেতে হচ্ছে, জামিন নিতে হচ্ছে, 50% টাকা জমা না দিলে আবার আপিলও করতে পারছে না, অনেক বড় অ্যামাউন্ট। আবার অন দ্য আদার হ্যান্ড যেটা হচ্ছে অর্থ ঋণের মামলাও কিন্তু অ্যানালগাসভাবে চলছে। তো একই ম্যাটারে একই সাবজেক্ট ম্যাটারে দুইটা বিষয়
চলতে থাকে, তাতে করে বড়ুয়ারা অনেক সময় বা দিশেহারা বা পারপ্লেক্সিং সিচুয়েশনে পড়ে যান আর কি, দিশেহারা হয়ে যান। তো এইগুলো সম্পর্কে আপনারা সচেতন থাকতে হবে। ব্যবসা বাণিজ্য অবশ্যই করতে হবে, ঋণ গ্রহণের প্রয়োজন হয় ব্যবসা অনেক লার্জ স্কেলে করতে হলে, কিন্তু একটু সাবধানতা সচেতনতারও প্রয়োজন আছে। এবং আইনগত বিষয়গুলো আইনগতভাবেই মোকাবেলা করা উচিত, ইমোশনালি নয়। এবং আমি আশা করি এবং এটাও দেখছি যে বর্তমানে ব্যবসা বাণিজ্য করতে গিয়ে অনেক ব্যবসায়ীরাই তাদের প্রত্যেকটি প্রতিষ্ঠানই একটা লিগাল ডিভিশন রাখেন এবং বিজ্ঞ আইনজীবীদের মাধ্যমে সেটা ওনারা এবং এই সংক্রান্ত বিষয়গুলো অবশ্যই একজন বিজ্ঞ আইনজীবী, যারা বাংলাদেশ বার কাউন্সিলের সনদপ্রাপ্ত বিজ্ঞ আইনজীবীদের পরামর্শ নিয়েই কিন্তু তারা এই সংক্রান্ত বিষয়গুলোতে আগানো উচিত। তো যাই হোক, আজকে অনেক লম্বা আলোচনায় আর যাচ্ছি না, পরবর্তী যে কোনো আলোচনায় আপনাদের সামনে আমরা আসবো যে কোনো বিষয় নিয়ে। আশা করি সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। চলুন আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠন করার ক্ষেত্রে দৃঢ় প্রত্যয় নেই, যার যার দায়িত্ব যথাযথভাবে পালন করি, আর নীতি নৈতিকতার চর্চা করার চেষ্টা করি, ভালো কাজের আদেশ এবং উপদেশ দেই, নিজেও ভালো থাকি। নিজে খারাপ কাজ করে অন্যকে ভালো কাজ করার উপদেশ দেওয়া মোটেও সমীচীন নয়। প্রত্যেকেই যার যার অবস্থান থেকে ভালো কাজ করার দীপ্ত শপথ নেই। চলুন আমরা বাংলাদেশকে একটি সমৃদ্ধশালী, উন্নত এবং স্বনির্ভর জাতি হিসাবে বাংলাদেশ যেন মাথা উঁচু করে দাঁড়াতে পারে, সেই দৃঢ় প্রত্যয় নেই। আবারও একটি উদাত্ত আহ্বান জানাচ্ছি, দুর্নীতিকে না বলি।